কি হতে পারে? হতে পারে লাইন গ্রাফ, বার গ্রাফ, তারপরে পাই চার্ট। এগুলো সবগুলোকেই গ্রাফ বলে। ঠিক আছে? গ্রাফ মানে কি? ওই যে একটা বিষয়ের সংখ্যা বোঝায়, যে কোন সালে বাড়ছিল কোন সালে কমছিল, এগুলো আর কি। আর অথবা থাকতে পারে একটা ম্যাপ। ম্যাপ ম্যাপ মানে কি? ম্যাপ মানে হলো আপনার পূর্বে কি ছিল ওই জায়গাটা, পরবর্তীতে কি হয়েছে ওইটার চেঞ্জেসটা দেখাতে হবে ম্যাপের মধ্যে। এই হলো পার্ট ওয়ান। আচ্ছা, পার্ট ওয়ান গেল, এখন আসি পার্ট টু তে। রাইটিং পার্ট টু তে আমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিং এসে থাকবে। এসে হলো, আমরা ছোটবেলায় আমরা এসে পড়ছি 9-10-এ, সেটা হলো গিয়ে জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস। সেখানে কি করতো, শুধু টপিকটা লিখে দিত, তারপর আমাদের নিজেদের মতো বানিয়ে 3-4 প্যারা দিয়ে লিখতে হতো। কিন্তু আমরা এখন একটু অ্যাডাল্ট হয়েছি, এখন আমাদের লেখাপড়াও আর একটু কঠিন হয়েছে। তো এই এসে গুলো ওই আগের এসের মতো না, তবে অনেকটাই মিল আছে, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং। এখন আমাদের এসেতে 4 ধরনের এসে আসতে পারে, লিখে রাখেন। 1 নাম্বার এগ্রি ডিসএগ্রি, 2 নাম্বার রিজন সলিউশন, জি আপু, তারপর? তারপর 3 নাম্বার লিখেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, 4 নাম্বার লিখবেন বোথ ভিউজ। বোথ ভিউস? বোথ ভিউজ, বিওটিএইচ, বোথ মানে দুই দিকই আলোচনা, এরকম। জি, তো দুইটা দুইটা আজকে আমরা পক্ষে। শিখবো, হ্যাঁ, আজকে আমরা শিখবো এগ্রি ডিসএগ্রি। এগ্রি ডিসএগ্রি অর্থ কি বলেন তো কেউ? কোনো কিছুর পক্ষে সম্মত দেওয়া অথবা ওইটার বিপক্ষে কথা বলা। হ্যাঁ, মানে আমি এগ্রি করি নাকি ডিসএগ্রি করি, এই এসেটার মূল উদ্দেশ্য হলো কি আমাদের মতামত দেওয়া, আমি এগ্রি করতেছি কি না করতেছি, এবং আমার মতের পক্ষে আমি যুক্তি দেখাবো। যদি আমি ডিসএগ্রি করি তাহলে ডিসএগ্রির পক্ষে যুক্তি, আর যদি এগ্রি করি এগ্রির পক্ষে যুক্তি। যেমন খুব ইজি একটা জিনিস বলি, উম ধরেন আমি বলতেছি যে বাংলাদেশ সরকারের উচিত বেশি বেশি ট্রেন লাইন নির্মাণ করা, তাহলে কি হবে, আমাদের যানজটটা অনেক কমে যাবে। এখন আপনি বলতেছেন যে আমি এটা এগ্রি করতে পারলাম না, কারণ ট্রেনে তো অনেক দূরবর্তী যাত্রার জন্য ট্রেন ঠিক আছে, যেগুলো ছোট ছোট জায়গায় যাওয়ার দরকার বা অল্প দূরত্বে, তখন তো গাড়ি না থাকলে আমরা বিপদে পড়ে যাব, বা রিক্সা যদি না থাকে তখন বিপদে পড়ে যাব। তো ট্রেনে অত বেশি খরচ না করে বাস বা ছোটখাটো ছোট টাইপের মিনি বাসে খরচ করা বেশি জরুরি। কারণ তাহলে মানুষ অল্প দূরত্বে তাড়াতাড়ি যেতে পারবে বা শহরের মধ্যে চলাফেরা ইজি হবে। তো আপনি আপনার যুক্তি দেখাইছেন। তো আবার আমি বললাম যে না, আমার কাছে মনে হয় ট্রেনটাই ভালো। এখন এক একজনের যুক্তি এক এক রকম হতে পারে, এটার কোনো সঠিক বা ভুল নেই। মানে আমি এমন না যে এটার অ্যান্সার ডিসএগ্রি হবে বা এটার অ্যান্সার এগ্রি হবে। আপনি যেটার পক্ষ নিয়ে কথা, মানে যেটার পক্ষে যাবেন ওটার পক্ষ নিয়ে যুক্তি দেখাতে হবে, এটা হলো ব্যাপার। এগ্রি করলে এগ্রির ব্যাপারে আমার যুক্তি দেখাতে হবে, ডিসএগ্রি করলে ডিসএগ্রির ব্যাপারে যুক্তি দেখাতে হবে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখন হলো গিয়ে এগ্রি ডিসএগ্রির একটা আমাদের স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচারটা শিখে রাখি, তাহলে কাজ হবে কি, আপনাকে যেই টাইপই কোশ্চেন দিক আপনি এই স্ট্রাকচার বসায় লিখে যাবেন। এটা 6.5 বা 7 ব্যান্ড করে স্ট্রাকচার, মোটামুটি এই স্ট্রাকচারে লিখলে 6.5 তো পাবেনই, আর যদি একটু ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন তাহলে 7ও পেতে পারেন। আমাদের রাইটিং এ কিন্তু এর থেকে বেশি উঠানোর কোনো দরকারও নাই, কারণ আমি দেখছি যে বেশি রাইটিং এ বেশি ভালো করতে গিয়ে তারপর 5.5 চলে আসে। মানে অনেকে চিন্তা করে কি আমি একদম অনেক ভালো ওয়ার্ড দিয়ে লিখবো, হ্যান করবো ত্যান করবো করতে গিয়ে তারপর লাস্টে কিছুই পারে না। আমাদের সেফ, মানে সেফ সাইডে চলা ভালো। আর এখানে যদি আপনি আরো কিছু মানে ওয়ার্ড বা কিছু
মানে ভালো ভালো ওয়ার্ড দিতে পারেন তাহলে স্কোর আরো ভালো বাড়বে, বা কমপ্লেক্স সেন্টেন্স যত বেশি হবে তত স্কোর ভালো। আচ্ছা, এখন আমি আমার স্ট্রাকচারটা বলে দিচ্ছি। এগ্রি ডিসএগ্রি লিখেন একটা পেজে, এবং এটা যেখানে লিখবেন নোটের মতো করে লিখবেন, পরবর্তীতে যেন খাতা খুললেই পাওয়া যায় এমন জায়গায় লিখবেন, শেষের দিকে বা এমন একটা জায়গায় বা একটা আলাদা নোট খাতায় লিখেন। লিখেন এগ্রি ডিসএগ্রি, লিখে নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লিখেন প্যারাগ্রাফ 1 বা প্যারা 1। প্যারা 1 এর পাশে লিখবেন ইন্ট্রোডাকশন, মানে আমাদের প্যারাগ্রাফ 1টা হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লিখে এটার পাশে ব্র্যাকেট দিয়ে লিখেন 2 or 3 সেন্টেন্সেস। জি আপু। আচ্ছা, এখন নিচের লাইনে একটা ব্র্যাকেট শুরু করেন। ব্র্যাকেটে আমি এখন যেটা লিখবো সেটা হলো আমরা এই ইন্ট্রোডাকশনে কি লিখবো সেটা আমি বলে দিচ্ছি। লিখেন প্যারাফ্রেজ দ্য টপিক সেন্টেন্স। জি। প্লাস গিভ ইউর ওপিনিয়ন। জি আপু। প্লাস রাইট হোয়াট ইউ আর গোয়িং টু রাইট ইন দ্য এসে, বা হোয়াট ইউ আর গোয়িং টু ডিসকাস ইন দ্য এসে। রাইট হোয়াট ইউ আর গোয়িং টু ডিসকাস ইন দ্য এসে। ঠিক আছে, মানে জি। হলো কি আমরা আমরা হলো গিয়ে মানে লিখলাম যে আমাদের ইন্ট্রোডাকশনে কি কি লিখতে হবে। এখন এখন লিখেন নিচে বাংলায় লিখেন যে শুরু করতে হবে এভাবে। এটা লিখবো, শুরু করতে হবে এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু করব সেটা লিখবো। ওকে। লিখেন যে এটা কিন্তু প্যারা 1 যে ওটারই নিচে আমি বুঝায় দেওয়ার জন্য লিখতেছি। হ্যাঁ, জি। লিখেন শুরু করব এভাবে। এরপর নিচের লাইন থেকে লিখেন ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট। ইট ইজ পপুলারলি বিলিভড দ্যাট, বিলিভের সাথে লাস্টে ইডি আছে পাস্ট টেন্স। ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট। বিলিভ দ্যাট। একটা স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে লিখেন ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট। ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট। ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট। হ্যাঁ, আবার স্ল্যাশ দিয়ে লেখেন ইট ইজ ট্রু দ্যাট। ইট ইজ ট্রু দ্যাট। হ্যাঁ। আচ্ছা, তারপর ডট ডট দেন, একটা দুইটা দুইটা তিনটা ডট ডট দেন। জি। ডট 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 দিয়ে তারপরে ব্র্যাকেটে লিখেন যে প্যারাফ্রেজ দ্য টপিক সেন্টেন্স। প্যারাফ্রেজ দ্য টপিক সেন্টেন্স এই কথাটার মানে হলো আমাদের তো নিশ্চয়ই একটা প্রশ্ন দেওয়া থাকবে, তাই না? জি। প্রশ্নটাকে আমরা প্যারাফ্রেজ করব। যেমন প্রশ্নটা এরকম লেখা, some people feel that private lives of celebrities should not be openly shared in media। মানে সেলিব্রিটিদের লাইফটা মিডিয়ায় শেয়ার করা উচিত না। সো ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ধরেন আমি এগ্রি করলাম যে হ্যাঁ, সেও তো একটা মানুষ, তার প্রাইভেট লাইফ, সে সেলিব্রিটি হোক আর যাই হোক, প্রাইভেট লাইফ তো আসলে মিডিয়ায় শেয়ার করা উচিত না। সো আমি এগ্রি করলাম। তো এটা আমরা আমাদের এই এসেটা শুরু করবো এভাবে, হয় লিখবো ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, বা ইট ইজ ট্রু দ্যাট, অথবা ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট, যে কোনো একটা লিখতে পারেন। স্ল্যাশ দিয়ে লেখাইছি এই কারণে আচ্ছা। যে ধরলাম আমি লিখলাম ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, তাহলে লিখবো ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট। এই যে সাম পিপল ফিল দ্যাট, একটু আগে বলছিলাম না প্রশ্নে,
সেই সাম পিপল ফিল দ্যাট কে বাদ দিয়ে আমরা এটাকে প্যারাফ্রেজ করে লিখলাম, ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট। তারপরে ওই যে প্রাইভেট লাইফস অফ সেলিব্রিটি শুড নট বি ওপেন ইন মিডিয়া, তাহলে আমরা বলতে পারি এটাকে ঘুরিয়ে যে লাইফ অফ সেলিব্রিটিস, প্রাইভেট লাইফস অফ সেলিব্রিটিস শুড বি, কি বলবো, প্রাইভেট, হ্যাঁ something like that. হ্যাঁ প্রাইভেট তো এখানে বলাই আছে, তাহলে আমরা হ্যাঁ প্রাইভেট রাখতে পারি। এটা প্রাইভেট লাইফস অফ ওপেনলি, এখানে বলছে ওপেনলি শেয়ার করা যাবে না, তাহলে ওপেনলি শেয়ার করা যাবে না, এটার একটা সিনোনিম কি হতে পারে? সিক্রেট থাকবে আপু যেটা। হ্যাঁ, শুড বি এ সিক্রেট ফর দ্য মিডিয়া। তাহলে এটা আমরা বলতে পারি না যে ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট দ্য প্রাইভেট লাইফস অফ সেলিব্রিটিস, বা সেলিব্রিটিস কি ফেমাস পিপল, সেলিব্রিটির বদলে আমরা এখানে সিনোনিম ইউজ করতে পারি না, ফেমাস পিপল। জি তাহলে বলতে পারি ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট প্রাইভেট লাইফস অফ ফেমাস পিপল শুড বি এ সিক্রেট টু দ্য মিডিয়া। দেখেন কথার অর্থ কিন্তু একই, প্রশ্নে যা বলছি আর আমি মাত্র যা বলছি অর্থ একই হয়েছে না, জাস্ট আমি একটু ঘুরিয়ে বলছি। এই হলো কি আমাদের প্যারাফ্রেজিং এর মানে, যে অর্থ একই থাকবে, শুধু আমরা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড দিয়ে কথাটাকে ঘুরিয়ে বলবো। আচ্ছা, তাহলে এই গেল আমাদের প্রথম লাইন। ঠিক আছে, প্রথম লাইনের পর লিখেন, পরের লাইন হবে, মানে পরের লাইনে প্লাস দিয়ে লেখেন, একটা প্লাস সাইন দেন, তারপরে পাশে লিখে যান ইট আই কমপ্লিটলি, ইট আই লিখবো না শুধু আই লিখবো? আই কমপ্লিটলি আই কমপ্লিটলি এগ্রি এগ্রি স্ল্যাশ ডিসএগ্রি। স্ল্যাশ ডিসএগ্রি। মানে এখানে দুইটাই অপশন লেখা দিয়েছি, যেটা আপনার মনে হবে সেটাই লিখবেন, শুধু হয় এগ্রি বা ডিসএগ্রি। জি উইথ দিস প্রপোজিশন, উইথ দিস প্রপোজিশন, with this proposition, P-O-S-I-T-I-O-N, জি proposition, comma, কমা and will, অ্যান্ড উইল। হ্যাঁ WILL, হ্যাঁ will look at the look at the relevant points relevant Hmm. point along with precise examples precise example to back up my view. এখানে আপু শুধু ভিউ হবে না ভিউজ হবে? শুধু ভিউ, ব্যাক আপ মাই ভিউ, ভিউ বলতে এখানে বুঝাইছি এগ্রি করি নাকি ডিসএগ্রি, জি সেইটার ভিউটা, অপিনিয়নটা। এর জন্য। হ্যাঁ, এখন দেখেন এখানে যেই লেখাটুকু লেখাই দিছি এইটুকু আমাদের ফিক্স থাকবে, এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে ইন্ট্রোডাকশন এইটুকু ফিক্স থাকবে, শুধু চেঞ্জ হবে কি জানেন, ওই যে প্যারাফ্রাইজ দ্য টপিক সেন্টেন্স, ওইখানে প্রশ্নের কথাটাকে ঘুরিয়ে লিখবো, আদারওয়াইজ পরের লাইনে কি লিখবেন আমি কিন্তু হুবহু লেখাই দিছি। আপনার কিন্তু চিন্তা করার দরকার নেই পরীক্ষার হলে যে আমি শুরু কিভাবে করব, ইন্ট্রোডাকশন কিভাবে করব। আমরা যখন ইন্ট্রোডাকশন লিখবো প্রথমেই লিখবো ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, তারপরে প্যারাফ্রাইজে যেটুক আছে ব্লা ব্লা লিখে ফুল স্টপ দিয়ে I completely agree with this proposition and will look at the relevant points along with precise examples to back up my view. এখন দেখেন এই কথাটুকের সাথে আমরা একটু আগে উপরে যে কথাটুকু লিখছিলাম যে paraphrase the topic sentence, give your opinion plus write what you are going to discuss in the essay, মিলে গেছে না কথাটা? হুম যে প্রথমে প্যারাফ্রেজ করতে হবে, তারপর আমার ওপিনিয়ন দিতে হবে, তারপর হলো আমি কি কি লিখবো সেটা ডিসকাস করব। যেখানে বলছি না রেলিভেন্ট পয়েন্ট দিব, এক্সাম্পল দিব, তাহলে এই হলো আমাদের ইন্ট্রোডাকশন গেল। এখন বুঝছেন কোনটুক লিখবেন ইন্ট্রোডাকশনে? জি আপু বুঝতে ইট পেরেছি। ইজ দ্যাট বা ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট, এইখান থেকে শুরু হবে।
আচ্ছা, এখন আসেন প্যারা 2 তে। নিচে লিখেন প্যারা 2, একটা স্টার চিহ্ন দিয়ে লিখেন প্যারা 2। আপু হচ্ছে রাইটিংটা টুতে আর কি কয়টা প্যারা করা লাগে জেনারেলি? জেনারেলি বলতে কি, যেমন এগ্রি ডিসএগ্রিতে আমরা 4টা প্যারা করব, আবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে আমরা 6টা প্যারাও করতে পারি। নর্মালি 4টা প্যারা, মানে কেউ যদি চায় মিনিমাম 4টা প্যারা দিয়ে লিখতে পারবে। এর থেকে কম লিখলে আবার হবে না, কিন্তু আপনি চাইলে 6টা প্যারা দিয়েও লিখতে পারবেন। এখানে 6টা প্যারা নাই, রিজন সলিউশন আর আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে 6টা করে প্যারা। কেন সেটা আমি যখন পড়াবো দেখাই দিব। আচ্ছা, এখন এখন লিখেন। আপু কোনো মানে যেখান থেকে আপনি মানে বলতেছেন বা এটা কি স্ক্রিন শেয়ার করা যাবে যদি লেখা থাকে বা ওরকম না না, কিছু? এটা আমার হাতে লেখা নোট। ও আচ্ছা এটা আচ্ছা। স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। তো আমি প্রশ্নটা স্ক্রিন শেয়ার করব, এরপর যেটা থেকে বুঝাবো ওটা স্ক্রিন শেয়ার করে দিব আমি, সমস্যা নেই। ঠিক আচ্ছা, এটা আমি চাইলে একটা নোট করে ল্যাপটপে সেভ করে রাখতে পারি ফাইল। আমার সময় হয় না, বুঝছেন। আমি ওই যে স্টুডেন্টদের বুঝায় বুঝায় পড়াই, দেখা যায় কি তাতে আরো ভালো বুঝে, মানে তারপরে যখন এক্সাম্পল দিয়ে পড়াবো তখন আরো ভালো বুঝবেন। আচ্ছা, প্যারা 2 লিখেন। প্যারা 2টা হবে, মানে এখানে কি লিখতে হবে, প্যারা 2 কে বডি প্যারাগ্রাফ 1ও বলে। আমাদের এত বডি প্যারা ট্যারা এত কিছু লেখার দরকার নেই। প্যারা 2 তে হবে ফার্স্ট রিজন উইথ দ্য টপিক সেন্টেন্স। ফার্স্ট রিজন উইথ দ্য টপিক সেন্টেন্স। ফার্স্ট রিজন। হুম। জি আপু। প্লাস এক্সপ্লেইন দ্য টপিক। এক্সপ্লেন দ্য টপিক। প্লাস এক্সাম্পল। এক্সাম্পল। প্লাস এ কনক্লুডিং সেন্টেন্স। জি আপু। প্রথমটা হচ্ছে ফার্স্ট রিজন উইথ দ্য টপিক সেন্টেন্স প্লাস এক্সপ্লেন দ্য টপিক, দেন এক্সাম্পল, দেন কনক্লুডিং সেন্টেন্স। আচ্ছা, তারপরে এটা নিচে লিখেন যে এই এইটা শুরু হবে ফার্স্ট অফ অল থেকে। ফার্স্ট অফ অল মানে আমরা এই প্যারাটা শুরু করব ফার্স্ট অফ অল কথাটা দিয়ে। জি, শুরু করব ফার্স্ট অফ অল। হ্যাঁ। হুম। এই যে মানে এরপর আর কিছু নাই, মানে এটা জাস্ট লিখাই দিলাম যে শুরুটা এইখান থেকে করবেন। আচ্ছা, এরপর নিচে লিখেন প্যারা 3। স্টার চিহ্ন দিয়ে লিখেন প্যারা 3। জি। এখানে লিখেন সেকেন্ড রিজন উইথ এ টপিক সেন্টেন্স, তারপর সব সেম, ওই যে এক্সপ্লেইন দ্য টপিক, এক্সাম্পল, কনক্লুডিং সেন্টেন্স সেম, শুধু ফার্স্টের জায়গায় হবে সেকেন্ড। তো লেখাটা লিখে যান পুরোপুরি সেম টু সেম। জি আপু লিখছি। আচ্ছা, লিখছেন? লেখা শেষ? হ্যাঁ। কনক্লুডিং সেন্টেন্স। জি লেখা শেষ। আচ্ছা, এইখানে লিখে রাখেন যে এটা শুরু হবে সেকেন্ডলি থেকে। সেকেন্ডলি। হুম। জি আপু। আচ্ছা, এরপর লিখেন প্যারা 4। জি।
প্যারা 4 হলো আমাদের কনক্লুশন। কনক্লুশন। হুম, কনক্লুশনে আচ্ছা, কিছু লিখতে হবে আপু? কনক্লুশনটা, হ্যাঁ, কনক্লুশনের পাশে লিখেন যেটা 2 or 3 ওয়ার্ডস হবে। 2 or 3 words? হ্যাঁ, 2, জি। আচ্ছা, একটু 1 মিনিট। People know that হুম, আপু কনক্লুশন কি আচ্ছা, মানে 2-3 ওয়ার্ডে শেষ করা যায়? 2-3 ওয়ার্ড না, সেন্টেন্স। আমি কি ওয়ার্ড বলছি নাকি? জি আপু, মেবি ওয়ার্ড বলেছিলেন। আচ্ছা আচ্ছা, না, সেন্টেন্স আর কি। এত কমন সেন্স, ওয়ার্ডে কিভাবে শেষ করব? আচ্ছা, এটা লিখেন, এটা লিখেন যে, মানে এটা শুরু হবে এভাবে, টু কনক্লুড কমা, শুরু হবে টু কনক্লুড, জি, কমা, কমা দিয়ে ব্র্যাকেটে লিখেন অ্যাগেইন প্যারাফ্রেজ দ্য টপিক সেন্টেন্স। মানে এখানে এখানে আবার নতুন করে আরেক আরেকভাবে আমরা মেইন কথাটাকে একটু আবার ঘুরিয়ে লিখব, মানে আরেকবার প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ দ্য টপিক সেন্টেন্স প্লাস, পরের লাইন হবে প্লাস, হেন্স। এটা এটা হলো পরের লাইন, ঠিক আছে? HENCE, হেন্স। হেন্স, জি, আই আই, রিস্টেট, RED আর ই রি, STA, হ্যাঁ, রিস্টেট, হ্যাঁ, রিস্টেট মাই opinion রিস্টেট মাই অপিনিয়ন in favor of this argument. ফেভার অফ Of দিস, this জি আপু। আচ্ছা, এখন স্ট্রাকচারটা তো বুঝে গেছেন যে আমাদের মোট 4টা লাগবে। হুম, আমাদের মোট 4টা প্যারা হবে। প্রথম প্যারায় আমরা ইন্ট্রোডাকশন লিখবো, দ্বিতীয় প্যারায় লিখবো হলো গিয়ে কেন এটার পক্ষে এগ্রি করতেছি সেটার প্রথম কারণটা, তৃতীয় প্যারায় লিখবো কেন এগ্রি করতেছি সেটার দ্বিতীয় কারণটা, চতুর্থ প্যারায় লিখবো কনক্লুশন। ঠিক আছে? এমনিতে ক্লিয়ার না জিনিসটা? আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন আমরা একটা প্রশ্ন পেয়েছি, প্রশ্নটা একটু পড়েন তো, সালমান ভাই পড়েন। আপু কোশ্চেনটা হচ্ছে সাম পিপল আর্গু দ্যাট টেকনোলজিক্যাল ইনভেনশন সাচ অ্যাজ মোবাইল ফোন আর মেকিং পিপল হুম, সোশিয়ালি লেস ইন্টারেক্টিভ। আচ্ছা, এখন এই কথাটা শুনে আপনার কি মনে হইতেছে, সত্যি নাকি মিথ্যা? মানে এগ্রি করেন নাকি করেন না? আপু আমি এটার সাথে এগ্রি করি, কারণ হচ্ছে টেকনোলজিক্যাল ইনভেনশন স্পেশালি মোবাইল অ্যান্ড ল্যাপটপ হওয়ার পর থেকে মানুষ আসলে সোশিয়ালি ইন্টারেকশনটা অনেকটা কমে গেছে। লাইক এখন সবাই আবার একদিকে বৃদ্ধিও পাইছে, যদিও কানেকশনটা ইজি হয়ে গেছে গ্লোবাল ভিলেজের মতো। সো না, সেটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধি পেয়েছে, হুম, কিন্তু অ্যাকচুয়াল সোশ্যাল সাইটটা কিন্তু কমেই গেছে মানুষের। জি, আচ্ছা, এখন এখানে বলছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এগ্রি ডিসএগ্রি কোশ্চেনে অবশ্যই কথাটুকু লেখা থাকবে যে ডু ইউ এগ্রি ডিসএগ্রি। আমরা এটা এগ্রি ডিসএগ্রি প্রশ্ন কিনা বুঝবোই এই কথাটা দিয়ে। যদি এই কথাটা দেখি যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তাহলে বুঝে যাবো যে হ্যাঁ, এটা তো এগ্রি ডিসএগ্রির মধ্যে পড়ছে। তাহলে আমাদের এখন প্রশ্ন যেটাই থাক, আমরা কিন্তু জানি স্ট্রাকচার কিভাবে হবে। মোট 4টা প্যারায় হবে। প্রথম প্যারা শুরু হবে কিভাবে,
আর তারপরে হলো গিয়ে দুইটা রিজন দিব, আর শেষে হলো গিয়ে আমাদের একটা কনক্লুশন। এখন দেখেন এইটা ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখবো বলেন তো? এই যে সাম পিপল আর্গিউ দ্যাট, এইটুকের বদলে আমরা কি লিখতে পারি? It is popularly believed that, or it is a আচ্ছা, fact that. হ্যাঁ, আচ্ছা, ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট বললাম, ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট। এখন আমাদের মেইনলি প্যারাফ্রেজ করতে হবে এইটুকে, যে টেকনোলজিক্যাল থেকে ইন্টারঅ্যাক্টিভ পর্যন্ত। Technological inventions such as mobile phones are making people socially less interactive. ইন্টারঅ্যাক্টিভের Interactive উল্টা শব্দ এটা হচ্ছে আপু যেহেতু মিথস্ক্রিয়া ইন্ট্রোভার্ট বলা মানে যায় না? পিপল আর ইন্ট্রোভার্ট মানে কি? ওই যে মানুষের সাথে মিশতে পছন্দ করে না, যে, তাই না? জি, এটা ইউজ করা যায়, অথবা হিউম্যান, আমরা বলতে পারি যে আপু এটা যে ইনক্রিজ দ্য ডিস্টেন্স, অথবা এরকম কিছু আনা যায় যে হ্যাঁ, ডিস্টেন্সটাকে বৃদ্ধি করে ফেলছে, সোশিয়াল ডিস্টেন্সটা বৃদ্ধি করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এটাও এভাবে, আচ্ছা, আজান দিচ্ছে, একটু 1 মিনিট পরে বল। আচ্ছা, এখন বলি যে এটা কি বলতে পারি। বলতে পারি যে হিউম্যান বিংস আর বিং introvert by the uses of technological inventions such as mobile phones, and as a result they are ওই যে আপনি কোন কথাটা যেন বললেন, ওই যে ইনক্রিজ দ্য সোসাইটি, সোশিয়াল ডিস্টেন্স, হ্যাঁ, হ্যাঁ, as a result the সোশ্যাল social distance is increasing, জি ঠিক না? জি কথাটার অর্থ আমি যা বললাম আর এখানে যা লেখা, কথাটার অর্থ কি সেম আছে কিনা বলেন? সেমই আছে না অলমোস্ট? জি আপু। জি আপু তাহলে আরেকভাবে আমরা করা যায় কি, লাইক এরকম যদি দেই, টেকনোলজিক্যাল ইনভেনশন দ্যাট মিন্স টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। সো হ্যাঁ, এরকম কি দেখা যায় যে ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট হুম, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট লাইক ইউজিং দ্য মোবাইল developments, ফোন হুম, ইজ ইনক্রিজিং দ্য সোশ্যাল ডিস্টেন্স অ্যামং পিপল। হ্যাঁ, ইনক্রিজিং দ্য সোশ্যাল ডিস্টেন্স অ্যামং পিপল, হ্যাঁ, এটাও বলা যায়। পিপলের জায়গায় আমরা ইন্ডিভিজুয়ালস বলতে পারি, এবং ইন্ডিভিজুয়ালস মানে প্রত্যেক মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বৃদ্ধি পাচ্ছে, এই কথাটাও বলতে পারি। এটাও ভালো শোনায়। আচ্ছা, এখন মিরাজ ভাই বলবেন যে এই লাইনটা তো আমরা শিখলাম, এর পরের লাইনটা আমরা কি লিখবো? সেকেন্ড লাইন হবে টপিক সেন্টেন্সের সাথে এক্সপ্লেইন দ্য ফার্স্ট রিজন উইথ দ্য টপিক সেন্টেন্স প্লাস এক্সপ্লেইন দ্য টপিক, মানে এটা হবে ফার্স্ট অফ অল, এক মিনিট, আমি ফার্স্ট অফ তো অল এটার আগে তো বাকি আছে কিছু অংশ, যেমন হচ্ছে কেন এটা প্যারাফ্রেজিং এর পরে আই কমপ্লিটলি এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস এগ্রি, টপিক। হ্যাঁ, সরি সরি আমি প্যারা টুতে চলে আসছি। না, প্যারা টুতে না, আমি বলছি এর পরের লাইন কি হবে। I completely agree with this proposition and or the assumption. We'll look at the relevant point along with the precise example to back up my views. ভিউ, আচ্ছা, পয়েন্টের সাথে এস হবে একটা রিলেভেন্ট পয়েন্টস,
along with precise examples, কারণ আমরা এক্সাম্পল একটার বেশি দিব পরবর্তীতে, এর জন্য এক্সাম্পলের সাথে এস আছে, টু ব্যাক আপ মাই ভিউ। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের দ্বিতীয় লাইন। তাহলে আমাদের মোটামুটি 2 লাইনই কিন্তু ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে গেল। এখন এই যে লাস্টের যে লাইনটা আছে না, যে আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস প্রপোজিশন, এই লাইনটা মুখস্থ করে ফেলবেন, কারণ তাহলে উপকার হবে কি যে জিনিসটাকে, ইন্ট্রোডাকশনটাকে কিভাবে গুছিয়ে আনবেন, এটা প্রবলেম হবে না। হ্যাঁ, আমাদের শুধু প্রবলেম ওইটুকুই হবে যে প্রশ্ন কি আছে দেখতে হবে, প্রশ্নটাকে একটু সুন্দর করে প্যারাফ্রেজ করতে হবে, একটু ভালো ওয়ার্ড দিয়ে একটু সুন্দরভাবে প্যারাফ্রেজ করলেই হবে। আচ্ছা, তারপরে আসেন প্যারা 2 তে। আচ্ছা, এখানে বলা হয়েছে ফার্স্ট রিজন উইথ এ টপিক সেন্টেন্স। আচ্ছা, এখানে টপিক সেন্টেন্স মানে হলো যে আমরা এই যে এগ্রি, তাই না, এখন এগ্রি করার পিছনে কারণটা কি, সেই কারণটাই হলো একটা একটা কারণই হলো টপিক সেন্টেন্স। যেমন বলা যায় যে এই যে টেকনোলজিক্যাল ইনভেনশনস এর কারণে নতুন নতুন ফিচার আসছে মোবাইলে, দ্যাটস ওয়াই পিপল আর গেটিং মোর অ্যাডিক্টেড টু মোবাইল ফোন, পিপল আর গেটিং মোর অ্যাডিক্টেড টু মোবাইল ফোন। তারপরে এটাকে একটু এক্সপ্লেইন করবেন যে দিস ইজ টু সে, এটা বলা যায় যে nowadays we live in the era of social media, right? People use a lot of social media like Facebook, Instagram, and they spend a lot of time in this, তাই না? তাহলে এটাকে একটু এক্সপ্লেইন করলাম না, যে এখানে কিন্তু সেকেন্ড টাইপ মানে সেকেন্ড লাইনে বলা আছে যে এক্সপ্লেইন দ্য টপিক। খুব বেশি আবার এক্সপ্লেইন করা যাবে না, আমরা 1 লাইন বা 2 লাইনের মধ্যে একটু এক্সপ্লেইন করব জিনিসটাকে। প্রথম লাইনে তো বললামই যে মানুষ মোবাইল ফোনে অনেক সময় নষ্ট করে, সময় নষ্ট করে, তারপর কি হয়, কেন সময় নষ্ট করে, এই যে মোবাইলে সোশ্যাল মিডিয়া চালায়, তারপরে যে ইউটিউব দেখে, এগুলোর জন্যই না সময় নষ্ট করে, তাই না? তারপরে একটা এক্সাম্পল দিতে বলছে। এখন দেখুন, এই এক্সাম্পল গুলো আমাদের একটু রিয়েল লাইফ এক্সাম্পল হতে হবে। রিয়েল লাইফ এক্সাম্পল কি, এমন এক্সাম্পল দিতে হবে যেটা শুনলে আসল মনে হয়। এখন আসল কিনা সেটা তো আর যাচাই বাছাই করবে না, কিন্তু অ্যাটলিস্ট শুনলে যেন মনে হয় যে আসল। যেমন ফর এক্সাম্পল, in a survey, একটা সার্ভেতে it is seen that about 30 million of people are using social media in mobile phone nowadays, and they are being distracted from the society. কথাটা কি সত্যি সত্যি লাগতেছে কিনা, যে মানুষজন মোবাইলে এখন মানে প্রায় 30 মিলিয়ন মানুষ মোবাইলে এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং সোসাইটি থেকে দূর হয়ে যাচ্ছে দিন দিন, ডিস্টেন্স মানে আসতেছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে। অ্যাজ এ রেজাল্ট পিপল আর বিং লেস ইন্টারেক্টিভ নাওএডেজ, সোশ্যালি লেস ইন্টারেক্টিভ নাওএডেজ। এই যে এখানে লাস্টে একটা কথা লেখা আছে কনক্লুডিং সেন্টেন্স, আমি যেটা বলছি এটাই লিখতে হবে এমন না, মানে একটা এটার একটা পরিণতি লিখতে হবে যে মানুষ যে এত মোবাইল ফোন ইউজ করতেছে, এর ফলে কি হয়, এই যে মেইন কথা তো এটাই যে সোশ্যাল সাইট থেকে ওরা সরে যাচ্ছে। এটাকে আপনি চাইলে একটু ঘুরে ঘুরে লিখতে পারেন যে অ্যাজ এ রেজাল্ট মানুষ দিন দিন ডিস্টেন্স মেনটেন করতেছে, দূরত্ব বাড়তেছে, তাই না? এইটা। তারপর আসেন প্যারা 3 তে। প্যারা 3 তে আরেকটা রিজন লিখতে হবে উইথ টপিক সেন্টেন্স। এখন আমরা সোশ্যাল মিডিয়ার বিষয়টা তো বললাম, আর কি করে মানুষ মোবাইলে? এর পাশাপাশি আপু হচ্ছে মোবাইলে গেম খেলে এবং মোবাইলে এক্স্যাক্টলি, অনেক হ্যাঁ ধরনের হচ্ছে ইয়ে করা যায় আর কি, ওই যে বাজি ধরে যেগুলো আর কি, কি বলে ওটাকে, যে হ্যাঁ, বেটিং, হ্যাঁ হ্যাঁ বেটিং Gambling. সাইট, বেটিং গ্যাম্বলিং, হ্যাঁ বেটিং সাইটস, গ্যাম্বলিং, এক্স্যাক্টলি, এটা একটা ভালো পয়েন্ট ধরছেন। তাহলে এই বিষয়টা লিখতে পারেন, একটু এক্সপ্লেইন করবেন। প্রথমে গেমের কথা লিখবেন, গেমের কথার পরে লিখতে পারেন যে দেয়ারফর শুধু গেমই না, মানুষ বেটিং সাইটেও অনেক সময় নষ্ট করে, ইটস লাইক অ্যাডিকশন। In other children, they are addicted to হ্যাঁ gambling or sort of things. হ্যাঁ, Like এটাও লিখতে পারেন। তারপরে এখানে এক্সাম্পলে লিখবেন কি জানেন, যে ইন বাংলাদেশ, যেমন এখানে সত্যি সত্যি যেটা হয় বাংলাদেশে এরকম, ওই যে কি যেন একটা বেটিং সাইট দেখি ইউটিউবে মাঝে মধ্যে, ওরা অ্যাড দেয়, মুভি দেখার মাঝখানে মাঝে মধ্যে অ্যাড শুরু হয়ে যায়, 1x bet মেবি নাম, যাই হোক ধরেন এটা, হ্যাঁ এরকম একটা বেটিং সাইট আছে মেবি। তো এটা এক্সাম্পল লিখতে পারেন যে ইন বাংলাদেশ দেয়ার ইজ এ বেটিং সাইট কল্ড 1x bet, and if a lot of people are getting addicted to this website, resulting in
সোশ্যাল ডিস্ট্রাকশন বা সোশ্যাল ইন্টারঅ্যাক্টিভিটি, বুঝছেন? রেজাল্টিং ইন যদি এটার সাথে লিখে দেন তাহলে পরে আর আলাদা করে কনক্লুডিং সেন্টেন্স লেখার দরকার নেই, কারণ আমরা তো রেজাল্ট কি এটার সাথেই লিখে দিচ্ছি। আমি চাইলে আরো একটা, আপনারা চাইলে প্যারা আরো একটা বাড়াতে পারেন, মানে রিজন 3 নম্বর রিজন দিয়েও আরো একটা প্যারা বাড়াতে পারেন। যেমন আমি হলে এটা লিখতাম যে in this modern era a lot of people are getting interested to do vlogging. uh, people are people are being influencer to get a lot of followers, so that they are using mobile phone a lot of time. এই যে আজকালকার কিন্তু দেখবেন যে আমরা এক ধরনের মানুষ আছে যারা সারাদিন মোবাইলে রিলস দেখি, আর আরেক ধরনের মানুষ আছে যারা সারাদিন রিলস আর ভিডিওস বানায়, তাদেরটাই তো আমরা দেখি, তাই না? তো এরাও তো মোবাইলে অ্যাডিক্টেড আমাদের মতো। তো এই অপশনটাও কিন্তু রাখা যায়, যে ব্লগিং করে বা বিভিন্ন ভিডিওস যে বানায়, হ্যাঁ, বিভিন্ন যে এডিটিং সফটওয়্যার আছে, এডিট করে, হ্যান ত্যান বহুত কিছু করে, এই বিষয়টাকেও আপনারা মানে একটা পয়েন্ট হিসেবে দেখাতে পারেন। তো গেল আমাদের 2টা বা 3টা পয়েন্ট। এই 3 নম্বর অপশনটা বললাম যে এক্সট্রা আপনার যদি মনে হয় যে আপনি লিখতে পারবেন তাহলে লিখেন। তারপর প্যারা 4 আছে কনক্লুশন। কনক্লুশন বলতে পারেন যে টু কনক্লুড, it has become a daily problem that people are being socially less interactive nowadays because of the technological inventions বা technological discoveries. তো আপু এটাও তো বলা যায় people are getting isolated from the society and their হ্যাঁ social value হ্যাঁ decreases হ্যাঁ or something. হ্যাঁ, ডিক্রিজিং ডে বাই ডে। হেন্স এইটুক লিখলেই হবে। ধরেন এই যে 2 লাইন লিখছেন, আর দরকার নেই, তারপর লিখে দেবেন হেন্স আই রিস্টেট মাই ওপিনিয়ন ইন ফেভার অফ দিস আর্গুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস কেটে যেতে পারে, কেটে গেলে আবার জয়েন করবেন এই সেম দিন। আচ্ছা, এখন এটা তো আমি বুঝাই দিলাম, আপনাদের এটাই হোমওয়ার্ক থাকবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা একটা ছবি তুলে রাখেন, যেভাবে পারেন, এটাই হোমওয়ার্ক থাকবে। আপু একটা আচ্ছা, প্রশ্ন ছিল হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা হচ্ছে মানে প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে কোশ্চেনটা দিছে যে সাম হুম পিপল আর গুড দ্যাট টেকনোলজিক্যাল ইনভেনশন সাচ অ্যাজ মোবাইল ফোন, এখানে টেকনোলজিক্যাল হুম, ইনভেনশনের ক্ষেত্রে অনলি ওয়ান ডিভাইস হুইচ ইজ মোবাইল ফোন দে হ্যাভ মেনশন, মানে একটা হুম। ডিভাইস মেনশন করছে এখানে। আপনি অন্য কিছু ইউজ করতে হ্যাঁ পারেন, হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই। যেমন ল্যাপটপ অর ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, মানে লিখতে এই। পারবেন, হ্যাঁ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আপু, জাস্ট একটা এক্সাম্পল বলে দিছে। এখানে একটা বিষয় আছে। my God. এখানে তো আমাদের বলা হয়েছে যে সাচ এস মোবাইল ফোন, আপনি চাইলে কোনো এক্সাম্পলে ক্যামেরা বা ল্যাপটপ সেগুলোর কথাও বলতে পারবেন, সমস্যা নেই। মেইন ব্যাপারটা হলো টেকনোলজিক্যাল ইনভেনশনস, নট মোবাইল ফোন। মোবাইল ফোন এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়েছে, যে সাচ অ্যাজ মোবাইল ফোন, বুঝছেন? তো লেখা যাবে, সমস্যা নাই। আপু এখানে আচ্ছা, এখন আরেকটা। এটা গেল, এখন আমি একটু ক্রাইটেরিয়াটা বলে দেই জি। যে আমাদের রাইটিং টু লিখতে হলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস হইতে হবে এই লেখাটা। 250 ওয়ার্ডস বলতে এখন আপনি যদি 250-র জায়গায় আবার 500 ওয়ার্ডস বানায় দেন তাইলে সমস্যা, বা 400 বানালেও সমস্যা। 250-র জায়গায় 300 ওয়ার্ডস হইতে পারে। 300 বা 250 বা 280 ওয়ার্ডস হলো মোটামুটি আমাদের খাতার যে পেজ আছে সেটার এপিট ওপিট এবং অন্য পাশের অর্ধেকটুকু, মানে আরেকটা খাতার আরেকটা পৃষ্ঠার অর্ধেকটুকু মোটামুটি লিখলে 250 থেকে 300 এর মতো হয়। তো
ওয়ার্ড কাউন্ট তো করবেনই প্রথম প্রথম যখন লিখবেন, তবে এই পেজের ব্যাপারটাও খেয়াল রাখবেন, তাহলে একটা আইডিয়া পাবেন যে আচ্ছা আমি এইটুক লেখার মধ্যে মোটামুটি আমার, এখন অনেকে হাতের লেখার উপর ডিপেন্ড করে, বেশি বড় হাতের লেখা হলে বেশি বড় হয়ে যায়, আর নাহলে ছোট হাতের লেখা হলে পরে 1 পেজ 1.5 পেজেও লেখা শেষ হয়ে যায় ছোট গুড়ি গুড়ি হাতের লেখা হলে। তো বাট যখন লিখবেন একটু প্রথম প্রথম কাউন্ট করে নেবেন যে কত ওয়ার্ড হইলো। খুব বেশি যদি হয়ে যায় এরপর থেকে ট্রাই করবেন যে আরো কম ওয়ার্ডে লিখতে। আবার যদি 250-এর অনেক কম হয়ে যায়, যেমন 210টা হয়েছে 220টা হয়েছে, তাহলে ট্রাই করবেন যে আরো 2-4 লাইন যেন বাড়িয়ে লিখতে পারি পরের থেকে ওইভাবে। তারপরে অ্যাটলিস্ট 2টা রিজন দিতে হবে। এই যে যেমন এখানে কিন্তু আমরা 2টা রিজন দিছি, মানে আমার মতের, আমি কি মত দিলাম সেই পক্ষে 2টা কারণ কিন্তু দেখাইছি। অ্যাটলিস্ট 2টা এক্সাম্পলস দিতে হবে। 2টা এক্সাম্পলস কিন্তু আমি দেখাইছি। প্রথমটা ওই যে বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার কথা, আর দ্বিতীয়টা বলছিলাম কি জানো, যে গ্যাম্বলিং সাইটের কথা বাংলাদেশে আছে। মানে এক্সাম্পল গুলো আমাদের এভাবে দেখাইতে হবে যে মোটামুটি একদম রিয়েল এক্সাম্পল। হ্যাঁ, রিয়েল কিনা, যেমন আমি আন্দাজি বলে দিছি 30 মিলিয়ন পিপল ইউজেস সোশ্যাল মিডিয়া, আসলে কয় মিলিয়ন করে আমি তো জানি না, কিন্তু অ্যাটলিস্ট 30 মিলিয়ন অনেক বড় একটা সংখ্যা, এর জন্য আমি বলে দিছি। তো এগুলো তো আর কেউ ইয়া করতে যাবে না যে আসলেই সার্ভে হয়েছে কিনা, বাট আমরা এক্সাম্পল হিসেবে সার্ভের কথা যে কোনো একটা এক্সাম্পলে লিখতে পারি যে ইন এ সার্ভে ইট ইজ শোন দ্যাট, এইটুকু লিখে রাখতে পারেন আপনারা একটা স্টার চিহ্ন দিয়ে, যে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা সার্ভের কথাটা লিখতে পারি। সার্ভে কি বুঝছেন, ওই যে মানে যে আদমশুমারি টাইপের যে গণনা করা হয় এরকম। তো সার্ভেতে দেখা গেছে অমুক অমুক জিনিস হয়েছে। আবার অদ্ভুত কিছু লিখে দিলে হবে না, যে সার্ভেতে দেখা গেছে যে একজন লোক 4টা বিয়ে করছে, এইগুলো আবার লিখলে আজগুবি জিনিস লিখলে হবে না, ভালো জিনিস লিখতে হবে। আপু কি আচ্ছা, লাইনটা বললেন? ইন এ সার্ভে শোজ দ্যাট, it is shown that SHOWN shown that, মানে এটা দেখানো হয়েছে যে। আচ্ছা, ইট ইজ শোন দ্যাট আর ইন এ সার্ভে এটা উল্লেখ করে দিব নাকি শুধু ইট ইজ শোন দ্যাট না, দিব? দুইটাই উল্লেখ করবেন। প্রথমে ইন এ সার্ভে ইট ইজ শোন দ্যাট, প্রথমে হলো ইন এ সার্ভে, তারপর হলো ইট ইজ শোন দ্যাট, ওকে। তারপর কমা, কমা দিয়ে এক্সাম্পলটা লিখবেন। যেমন ইন এ সার্ভে ইট ইজ শোন দ্যাট বাংলাদেশ হ্যাজ এ gambling site called 1x bet and a lot of people are getting addicted to the website, বুঝছেন? একটা সার্ভেতে দেখা গেছে যে এটা একটা আছে, মানে সার্ভেটা নরমালি এই টাইপের হয় না, সার্ভেতে সংখ্যা থাকে যে ইন এ সার্ভে ইট ইজ শোন দ্যাট 30 মিলিয়ন অফ পিপল আর গেটিং অ্যাডিক্টেড টু এ গ্যাম্বলিং সাইট কল্ড 1xbet ইন বাংলাদেশ, বুঝছেন? কত মানুষ এখানে অ্যাডিক্টেড হচ্ছে, এই টাইপের একটা সার্ভে করা। আচ্ছা, এই গেল আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট। এরপর এই এই এসেতে আর কি ব্যবহার করতে হবে সেটা হলো কোহিরেন্স এন্ড কোহিশন। কোহিরেন্স এন্ড কোহিশন হলো গিয়ে লিঙ্কিং ওয়ার্ডস। যেমন এই যে আমি দেখবেন যে আমি কিন্তু একদম স্পেসিফিক্যালি লেখাই দিছি যে ফার্স্ট অফ অল লিখতে হবে প্যারা 2-তে, তারপর প্যারা 3-তে সেকেন্ডলি লিখতে হবে, তারপরে যে কনক্লুশনে কিন্তু হেন্স একটা ইউজ করছি, তাই না? এগুলোই হলো আমাদের কোহিরেন্স এন্ড কোহিশন, যে বিসাইডস, হাউএভার, ফর এক্সাম্পল, এই কথাগুলোই হলো কি কোহিরেন্স এন্ড কোহিশন। এগুলো, এটার মানে হলো আমরা একটা লেখা যে লিখতেছি সেই লেখাটার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা যে লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করি, বা আমরা যে এটাকে কি বলে পার্টস অফ স্পিচের কনজাংশন বলে, যুক্ত করার জন্য একটা লাইন আমি যদি এইভাবে শুধু লিখে যাই মাই নেম ইজ ড্যাশ, আই রিড ইন ড্যাশ, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, শুধু একটা ছোটবেলার প্যারাগ্রাফের মতো হয়ে গেল। যখন আমি জিনিসটাকে আরো এনগেজিং করতে যাব, হাউএভার যোগ করব, হাউএভার আই লাইক টু draw pictures on canvas, sometimes I do this, sometimes I do that, এরকম করে যখন জিনিসটাকে আরো এনগেজিং করব তখন আরো ভালো শোনাবে। এর জন্য আমরা লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করব, যেটার নাম হলো কোহিরেন্স এন্ড কোহিশন। তারপরে আসেন লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মানে হলো গিয়ে ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। আমাদের অনেক ভালো ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে, আর একটা ওয়ার্ড বারবার রিপিট করা যাবে না। এই কথাটা আমাদের স্পিকিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। বারবার আমরা স্পিকিং এও একটা ওয়ার্ড বারবার বলতে পারবো না, রাইটিং এর ক্ষেত্রেও। যেমন ধরেন আপনি এক জায়গায় হাউএভার লিখছেন, আবার হাউএভার লেখার দরকার নেই কোথাও। আবার ধরেন এক জায়গায় আপনি লিখছেন পিপল, এখন আরেক জায়গায় আপনি পিপলের একটা সিনোনিম লেখেন, ইন্ডিভিজুয়ালস লেখেন, হিউম্যান বিং লিখেন। তারপর ধরেন এক জায়গায় আপনি লিখছেন এই যে ইনভেনশন,
আরেক জায়গায় আপনি ডিসকভারি লিখেন, ঠিক আছে? তো বিষয়টা কি একটু সিমিলার ওয়ার্ড ইউজ করার ট্রাই করবো, একই ওয়ার্ড বারবার না লেখা, যতদূর পারবো না লিখ। আর আমাদের কি করতে হবে জানেন, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে আর কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে হবে, সবচেয়ে বেশি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, কিভাবে লিখে, এটা একটু আপনারা গুগলে দেখবেন। কমপ্লেক্স সেন্টেন্স হলো জটিল বাক্য, যেমন আই ইট রাইস, এটা হলো সিম্পল সেন্টেন্স। আই ইট রাইস এন্ড ইউ ইট আইসক্রিম, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। আমি এটা খাই এবং তুমি ওটা খাও, দুইটা আলাদা ক্লজকে যুক্ত করে এন্ড থেকে, এটা হলো কম্পাউন্ড। আর ইফ ইউ ইট আইসক্রিম আই উইল ইট রাইস, যদি তুমি আইসক্রিমটা খাও তাহলে আমি ভাত খাবো, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। শর্ত সাপেক্ষে যেটা হয়, যেটা একটা আলাদা বসতে পারে না, একটা সাপেক্ষে আর একটা হবে, সেটা হলো কমপ্লেক্স। যেমন as there is a lot of opportunity to study abroad, a lot of people are applying for foreign university to get their education in abroad, বুঝছেন? যেহেতু বাইরে যাওয়ায় গিয়ে পড়ালেখার জন্য অনেক সুযোগ আছে, এর জন্য অনেক মানুষ ওখানে অ্যাপ্লাই করছে বিদেশে গিয়ে পড়ালেখা করার জন্য। আমি কিন্তু এটা সিম্পলিও বলতে পারতাম যে a lot of people are getting admitted to abroad universities to pursue their higher education, এই কথাটা না বলে কিন্তু আমি একটু কমপ্লেক্স সেন্টেন্স বানায় বলছি। সো এরকম কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, যত ভালো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন তত ভালো স্কোর আসবে। আচ্ছা, এই গেল আমাদের এগ্রি ডিসএগ্রি। হোমওয়ার্ক তো দেখে ফেলছেন তাই না, মানে হোমওয়ার্ক কোনটা দিছি এটা তো দেখছেন, এটা করে রাখবেন দুইজনই। আচ্ছা, এখন স্টপ করে দিলাম। এখন এখন একটু একটা কাজ করি, আপু, আমাদের ইয়াটা। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে এখানে মানে আমাদের কোশ্চেন রিলেটেড তো অবশ্যই লিখতে হবে। অনেক সময় হয় কি যে আমরা একটা সম্পর্কে আইডিয়া জেনারেট করতে পারতেছি না কোশ্চেনটা সম্পর্কে, তো অনেক হুম, সময় অফ টপিকে চলে যাওয়া হয় আর কি, কিছুটা রিলেভেন্ট বাট খুব বেশি রিলেভেন্ট না। তো এখানে আসলে হ্যাঁ, কতটা রিলেভেন্ট রাখা লাগবে এই বিষয়টা আর কি ইয়া করতে যাচ্ছিলাম। রিলেভেন্ট আপনি যত বেশি রাখতে পারবেন, যত বেশি যুক্তি দেখাতে পারবেন, অবশ্যই তত বেশি ভালো হোক। সেটা অনেক কঠিন ওয়ার্ড না দিয়ে, কিন্তু যুক্তিটা সঠিক রাখতে হবে। এখন যুক্তি আছে না, যে আপনি বললেন যে আমি যদি অত রেলেভেন্ট না রাখতে পারি, বা আমার যদি কমন না পড়ে অত, যে এই টপিকটার সাথে আমি খুব বেশি ফ্যামিলিয়ার না, এর জন্য আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মাথার বুদ্ধি ততই খুলতে থাকবে। যেমন স্পিকিং এর এই যে কিউ ওয়ার্ডটা, কিউ মানে হ্যাঁ কিউ কার্ড আর কি, কিউ কার্ড যে আছে, কিউ কার্ডে দেখবেন আপনি এখন যদি নতুন হয়ে থাকেন পড়াল এই কিউ কার্ডের বিষয় বা আইএলটিএস স্পিকিং এর বিষয়, আপনাকে একটা টপিক বললে আপনি হুট করে বলতে পারবেন না, চিন্তা করতে টাইম লাগবে যে এটা দিয়ে আমি 2 মিনিট কিভাবে বলবো, গুছিয়ে বলবো। কিন্তু আমি অনেক প্র্যাকটিস করছি, এখন আপনি আমাকে যেই টপিক দেন, বই বই ছাড়া, বইয়ের বাইরে, কোনো অফ টপিক, কোনো পড়ালেখা সাথে সম্পর্ক নাই এমন কোনো টপিক দেন, আমি সেটা নিয়েও 2 মিনিট বলে আসতে পারবো। কারণ কি? কারণ আমি এতগুলো টপিক পড়ে ফেলছি, এতগুলো আইডিয়া নিয়ে ফেলছি। আমি প্রত্যেকটা আইডিয়া নিয়ে একটু 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 করে আইডিয়া নিয়ে তারপরে আমি যতটুকু রেলিভেন্ট থাকা পসিবল অতটুকু রেলিভেন্ট থেকে আসবো। আমার যখন মেইন পরীক্ষা হয়েছে, আমার কিউ কার্ড ছিল হলো ডিসক্রাইব এ আনইউজুয়াল ফুড আইটেম ইউ হ্যাভ হ্যাড ইন ইউর লাইফ। আচ্ছা, এটা মোটামুটি কমন টপিকই আছে, যে আনইউজুয়াল ফুড, মানুষ সুশি বলে দিতে পারে, মানে এমন একটা জিনিস যেটা বাংলাদেশে সচরাচর খাওয়া হয় না, বাট আমি খাই। এখন দেখেন, আমি এটা পড়ছিলাম এই টপিকটা একবার, আমি হলো কোনো কিউ কার্ড মুখস্থ করি না, আমি জাস্ট ওই মার্কারের বই একবার একবার পড়ে গেছি এবং আইডিয়া গুলো মনে রাখছি যে কোনটায় কি লেখা। এখন আমি তো আসলে ওরকম করে পড়ে যাইনি, এটা এটা জাস্ট আইডিয়া মনে ছিল আমার, যে কি লেখা ছিল এটার ট্রান্সলেশনটা আমার বাংলায় মনে ছিল, মানে উম, মাথার মধ্যে ছিল, কিন্তু আসলে ওইখানে, এটা তো ইন্ডিয়ান বই তাই না, এই যে হ্যাঁ, হ্যাঁ। মাক্কার মাক্কার তো ইন্ডিয়ান। তো উনি এখানে লিখছিল কি, যে আনইউজুয়াল ফুডে লিখছে পানির পাকোড়া। এখন পানির পাকোড়া আসলে আমি রিয়েল লাইফে কোনোদিন খাইনি, পনির কেমন হয়, মানে পনির খেতে কেমন আমি তাও জানি না। আর পনির ঠিক আছে আনকমন, বাংলাদেশ আনইউজুয়াল, তাই বলে
একটু বেশি আনইউজুয়াল। আর পনির কিন্তু সচরাচর কেউ খায় না, ঠিক আছে? এখন আমার মাথায় তো ঘুরতেছে যে আমি পনির, মানে ওইখানে স্টোরিটা এটা ছিল যে আমি ছোটবেলায় দুধ খেতে চাইতাম না, এর জন্য আমার মা দুধ দিয়ে পনির বানিয়ে ওইটা দিয়ে আমাকে পাকোড়া বানায় খাওয়াইছে। তারপরে আমি মজা পাইছি, আমি জানতাম না এটা কি দিয়ে তৈরি, এর জন্য মজা করে খেতাম। কিন্তু পরে একদিন রান্নাঘরে মাকে দেখে ফেলছি যে এটা দুধ দিয়ে বানাইতেছে। এখন আমার কাছে জিনিসটা খুবই উইয়ার্ড লাগছে যে দুধ দিয়ে পাকোড়া কিভাবে বানায়? পাকোড়া তো ঝাল হয়, ক্রিস্পি হয়, দুধ হলো গিয়ে মানে পনির দিয়ে কিভাবে বানায়, মানে মাথায় আসতেছিল না। তো পরে আমি চিন্তা করলাম আচ্ছা এইটা এটা তো হুবহু বলা যাবে না, কারণ আমি আটকায় যাব, আমি মানে কনফিডেন্ট ফিল করতেছি না। তো আমাকে যখন 1 মিনিট টাইম দিছে, আমি চিন্তা করলাম আচ্ছা আমি টপিক পুরো সেম টু সেম রাখবো, স্টোরি সেম রাখবো, আমি খাবারের আইটেমটা ঘুরাই দিই। আমি বলছি ভেজিটেবল পাকোড়া। কেন? ছোটবেলা আমি ভেজিটেবল খাইতে চাইতাম না, তারপর মা হলো গিয়ে আমাকে একদিন একটা নতুন খাবার দিচ্ছে, সেটা আমি খাইছি, খুব মজা লাগছে। মাকে জিজ্ঞেস করছি কি খাবার ছিল, সে আমাকে বলে না। একদিন আমি রান্নাঘরে দেখে ফেলছি যে এটা বিভিন্ন ধরনের সবজি মিক্স করে ওটাকে ভাজা হয়। যদি এটা খুব বেশি হেলদি ছিল না যেহেতু তেলে ভাজা, বাট স্টিল লিস্ট সবজিগুলো তো আমি খাচ্ছিলাম। তো তারপর থেকে সবজি আমার ফেভারিট হয়ে গেছে, এবং এটা কোয়াইট আনইউজুয়াল ইন বাংলাদেশ। মানে আম, ধরেন আমি যখন ছোট ছিলাম, আজকে থেকে আরো 25 28 বছর আগের কাহিনী। তো তখন আসলে স্ন্যাক্স হিসেবে এত, এখন আমরা স্ন্যাক্স হিসেবে যত টাইপের জিনিস খাই অত টাইপের জিনিস তো ছিল না। তো ওইটাকেই বুঝাইছি যে এবার ছোটবেলার কাহিনী, তখন এত কিছু ছিল না, ওইটা আমার কাছে খুব আনইউজুয়াল ছিল। তো মোটামুটি আমি খুব কনফিডেন্টলি কিন্তু বলে আসতে পারছি এরকম। তো আমার যখন অনেকগুলো আইডিয়া মাথায় থাকে, তখন মাথায় চলে আসে যে আচ্ছা এটা আমি হুবহু এটা না পারলে অন্যটা থেকে আইডিয়া ধার করে নিয়ে আসি। বুঝছেন? এই হলো গিয়ে ব্যাপার। এখন আমরা হলো আপনার একটা কি যেন প্রবলেম ছিল, ওইটা একটু দেখি। রিডিং এ, তাই না? রিডিং এর টেস্ট 13 না, ক্যামব্রিজ 13 এর 10 থেকে 13 নাকি? আপু এটা হচ্ছে এক মিনিট। টেস্ট 1 না, না টেস্ট 2? এটা টেস্ট ওয়ান, প্যাসেজ ওয়ান, টেস্ট ওয়ান প্যাসেজ টেস্ট ওয়ান। টেস্ট এটা হচ্ছে 1 প্যাসেজ 1। জি, ওকে। এটা হচ্ছে ওই 8 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত আর কি পেয়েছি, কিন্তু হুম হুম। মানে মনে হয়েছে যে একটু কনফিউশন আর কি। আচ্ছা আর দেখতেছি। লাস্টের দুইটা 12 আর 13 নাম্বার খুঁজেই পাইনি। আচ্ছা দেখতেছি, তাহলে এটা সলভ করাই দিই। এই যে, এটা তো ওই যে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ওয়েবসাইট। জি জি জি। আচ্ছা তাহলে আমরা এটা একটু, আমাদের নিয়ম কি ছিল, প্রথমে আমরা 8 নাম্বারটা পড়বো। বলছে এখানে আছে ট্রু ফলস নট গিভেন, যে কোনো একটা হবে। প্রথমে বলছে দ্য ওয়েবসাইট www.newzealand.com aim to provide ready-made ইটিনারিস। itineraries, হ্যাঁ, and packages for travel companies and individual tourists। মানে এই ওয়েবসাইটটা একটা রেডিমেড ইনিশিয়েটারিস এন্ড প্যাকেজেস, মানে প্যাকেজ দিছে ওরা কাকে? হ্যাঁ, ট্রাভেল কোম্পানিকে আর ইন্ডিভিজুয়াল টুরিস্টকে ওরা প্রোভাইড করে থাকে। তাহলে দেখি এই ওয়েবসাইটটা নিয়ে আসলে কি কথা বলা যায়। ওয়েবসাইটের নাম তো আর চেঞ্জ হবে না, এটা তো একটা নাম। তাহলে এখন আমরা কি করব, ওয়েবসাইটটা খুঁজবো। এইখানে দেখি ওয়েবসাইটের নাম আছে কিনা। এই যে পাইছি, সেকেন্ড প্যাসেজের প্রথম লাইনটা। A key feature of campaign was the website www.newzealand.com, which provided potential visitors to New Zealand with a single gateway to everything the destination had to offer. The heart of the website was a database of tourism services operator, both of based in New Zealand and those based abroad, which offered tourism services to the country. আচ্ছা, এই যে একটা জিনিস বলছে না যে ট্যুরিজম সার্ভিসই কিন্তু ট্যুরিজম, মানে ট্যুরিজম সার্ভিস অপারেটর মানে কিন্তু ট্যুরিজম কোম্পানি। বুঝছেন? জি মানে ট্যুরিজম সার্ভিস যারা দেয়, তাহলে কাদের জন্য? বোথ দোজ বেসড ইন নিউজিল্যান্ড এন্ড দোজ বেসড ইন অ্যাব্রোড হুইচ অফার ট্যুরিজম সার্ভিসেস টু দিস কান্ট্রি। মানে বিদেশি যে ট্যুরিজম কোম্পানিগুলো ছিল এবং নিউজিল্যান্ডের যে ট্যুরিজম কোম্পানি ছিল, ওদের দুইটার ক্ষেত্রেই এই ডেটাবেসটা কাজ করতো। এবং মানে কাদের জন্য? যারা নিউজিল্যান্ডে ঘুরতে আসার জন্য পারমিশন দিত বা সার্ভিসটা দিত।
Any tourism related business could be listed in the filming of this form. The mean to be simple breakfast address. আচ্ছা এখানে কি যেন একটা বলছিল না ওই জিনিসটার কথা, এই যে ওইটা 6 নম্বর প্যাসেজে আছে, ইটিনারিস। আচ্ছা এই যে প্রোভাইড রেডিমেড ইনিশি ইটিনারিস এটা ভ্রমণ পথ, এটার মানে কি ইটিনারিস এটা ভ্রমণ পথ মানে একটা গাইডলাইন দেয় এমন কিছু। ও গাইডলাইন ইনিটারিস এন্ড প্যাকেজেস। আচ্ছা এট লিস্ট এটা তো আমরা বুঝলাম যে এই সার্ভিসটা দুই দলকেই দেওয়া হয়, মানে এই যে এখানে যেমন এখানে দুই দলের কথাই কিন্তু বলছে, ট্রাভেল কোম্পানিজ এন্ড ইন্ডিভিজুয়াল টুরিস্ট। এখন না দুই দলের কি, এখানে ট্রাভেল কোম্পানিজ এর কথা বলছে, ওইখানে আমি ট্রাভেল কোম্পানিজ পাইছি, আবার ইন্ডিভিজুয়াল টুরিস্টের কথা কিন্তু এখানে বলছিলে। এই যে ডেস্টিনেশন এই যে potential which provided to potential navigator the destination to offer। আচ্ছা তাহলে তৃতীয় নাম্বারে একটু দেখি, এখানে তো ওই লাইনটা ওই ওয়ার্ডটা পাচ্ছি না এখানে। to communicate the New Zealand experience the site also carry features related the famous people and places. One of the most popular was the interview of former New Zealand All Blacks rugby captain Tana Umaga. Another feature is attracted to the interactive journey of blah blah blah. কোথায় দেখলেন? এখানে তো আমি কোথাও ওই লাইনটা মানে ওই ওয়ার্ডটাই হ্যাঁ 6 নম্বর প্যারাতে আছে এটা। ওই 6 নাম্বার প্যারা হ্যাঁ এইখানে মানে 6 নম্বর, সরি 6 নম্বর প্যাসেজ, সরি। ওই যে হ্যাঁ এই যে পাইছি, the website set up allow both individuals and travel organizations। আচ্ছা বুঝছেন এখানে কিন্তু দুইটার কথাই লাগছে, আমাদের মেইন কোশ্চেনে কিন্তু এটাই পাইছি, ইন্ডিভিজুয়ালের কথা বলছে আবার ট্রাভেল কোম্পানির কথা বলছে, ট্রাভেল কোম্পানি আর অর্গানাইজেশন একই কথা। এটা সিলেক্ট হয় টু ক্রিয়েট দা এই যে ইটিনারিজ এন্ড ট্রাভেল প্যাকেজেস টু সুট দেয়ার ওন নিডস এন্ড ইন্টারেস্ট। হ্যাঁ তাহলে এটা তো ট্রু হবে না? না ফলস হবে, কারণ False রেডিমেড হবে আছে এখানে তো আসলে। সেলস আমি হচ্ছে ট্রু দিয়েছিলাম কিন্তু এখানে ও ফলস। আচ্ছা এইখানে বলছে রেডিমেড, এখানে বলছে কি they are according to their own needs মানে ও এরকম। আচ্ছা suit their own suit their own needs and interest। ও আচ্ছা বুঝছি, রেডিমেডটা এটা হলো কাস্টমাইজ করে নিতে হবে নিজেদের মতন, তাহলে এটা হবে ফলস। আচ্ছা তাহলে এইটা আমরা যেহেতু এইখানে পাইছি এইগুলো আমরা নিশ্চয়ই এটার পর থেকেই পাবো। 9 নাম্বারটা একটু দেখি, it was found that most visitors started searching on the website by geographical location। লোকেশন। এটা খুবই ইজি একটা কথা বলছে যে বেশিরভাগ মানুষ কি করছে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে ওয়েবসাইটটা সার্চ শুরু করছে, মানে ওয়েবসাইটে সার্চ দিছে কি জিওগ্রাফিক্যাল লোকেশন। তাহলে দেখি অন দ্য ওয়েবসাইট ভিজিটর ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সোলি by geographical location but also by the particular nature of the activities। মানে এখানে বলছে কি করতে পারে, শুধু জিওগ্রাফিক্যাল না, ওরা পার্টিকুলার নেচার অ্যাক্টিভিটিস এর ব্যাপারে ওরা সার্চ করতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট as research shows that activities for the key driver of visitor satisfaction contributing say 74% of visitor satisfaction while transportation and accommodation blah 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 more individuals and আচ্ছা এটা হবে not given, এটার অ্যানসার not given না? আপু এটার আনসার কারণ কি ফলস মেবি। ফলস কিভাবে? এখানে বলছে it was found that most visitors started searching website by geographical location। এখানে বলছে ম্যাক্সিমাম মানুষ এটা দিয়ে সার্চ করছে, কিন্তু এখানে তো এরকম কিছু লেখে না। এখানে তো বললো যে মানুষ শুধু মানে জিওগ্রাফিক্যাল না নেচারের মাধ্যমে ওরা মানে সার্চ করতে পারে। কে কত মানে কোনটা সবচেয়ে বেশি সার্চ হয়েছে সেটা তো লেখে না এখানে। অ্যাক্টিভিটিস কি ড্রাইভার স্যাটিসফ্যাকশন, এখানে বলছে ভিজিটর স্যাটিসফ্যাকশনের কথা না, এটা হলো হ্যাঁ 9, এটা কি ফলস দেওয়া? নট গিভেন, ঠিক আছে। নট গিভেন, হ্যাঁ এটা ফলস কিভাবে হয়? এটা জিনিসটা দেখেন, এই যে কথাটুক দেখেন, এই মোস্ট ভিজিটরস এর কথা কি ওইখানে কোথাও পাইছি?
আমরা শুধু পাইছি যে জিওগ্রাফিক্যাল লোকেশন ছাড়াও এখানে নেচার অ্যাক্টিভিটিস লোকেশন দিয়েও বা নেচার অ্যাক্টিভিটি দিয়েও সার্চ করা যায়, কিন্তু এই মোস্ট ভিজিটররা কোনটা বেশি সার্চ করে এই কথা কিন্তু কোথাও বলেই নেই, আপু তাহলে এটা শুধু হবে নট। ভিজিটরের কথা উল্লেখ আছে এখানে, ভিজিটর ক্যান সার্চ হ্যাঁ, ফর অ্যাক্টিভিটি নট অনলি আচ্ছা এখানে জিনিসটা বুঝেন, এখানে আমি Not solely বলছি the geographical, but also by the particular nature activity. এই দেখেন এইখানে বলছে এটা এটা বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে বলছি এরা এটা সার্চ মানে সার্চ করতে পারে, কিন্তু কে কোনটা বেশি সার্চ করে সেটা কিন্তু কোথাও উল্লেখ নাই, ঠিক আছে? এই যে ভিজিটররা সার্চ করতে পারে শুধু জিওগ্রাফিক্যাল লোকেশন না, নেচারের মাধ্যমেও, কিন্তু এখানে কি কোথাও বলছে যে কোনটা বেশি করে কোনটা কম করে, মোস্ট অফ দা পিপল কি করে না করে, সেই কথা তো কোথাও বলে না, তাহলে কি এটা ইনফরমেশন মিসিং আছে এখানে, তাহলে এটা হবে নট গিভেন। তারপরেরটা দেখি, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ, একটা রিসার্চের দেখা গেছে 26% অফ দ্য ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দ্য অ্যাকোমোডেশন, মানে অ্যাকোমোডেশনের স্যাটিসফ্যাকশনের পার্সেন্টেজ কত, 26। এখানে তো আমরা পাইছি, এখানে কোথায় কোথায় যেন এই যে 74% ছিল ট্রান্সপোর্টে, আর অ্যাকোমোডেশন অ্যাকাউন্টেড ফর রিমেইনিং 26। তাহলে এটা কি হবে, ট্রু নাকি ফলস? আপু ফলস হবে। কিভাবে? আপু এখানে তো ট্রান্সফরমেশনের কথা বলে নাই, শুধু অ্যাকোমোডেশনের কথা বলছে প্রশ্নে। তাহলে আর ওখানে এখানে কি, এখানে হোয়াইল ট্রান্সফরমেশন এন্ড অ্যাকোমোডেশন বলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিসের স্যাটিসফ্যাকশন ছিল, অ্যাক্টিভিটিস? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি এখানে ভুল পড়ছি, আমি ট্রান্সপোর্টেশন পড়তেছি 74। আচ্ছা তাহলে তো ভুল আছে, কারণ এখানে বলছি দুইটা, ট্রান্সপোর্টেশন এন্ড অ্যাকোমোডেশন, আর এখানে হলো শুধু 26, আর এখানে শুধু অ্যাকোমোডেশন। আচ্ছা ঠিক আছে, ইটস মাই মিস্টেক। ভিজিটর্স টু নিউজিল্যান্ড, এখানে হলো ভিজিটরের কথা বলছে, লাইক টু বিকাম ইনভলভ ইন লোকাল কালচার। ভিজিটর্স কারা, টুরিস্ট হতে পারে, ভিজিটর্স হতে পারে যারা নিউজিল্যান্ডে ঘুরতে আসে, তারা কি পছন্দ করে, লোকাল কালচার পছন্দ করে। তাহলে আমরা এটার পর থেকে শুরু করব পড়া। দ্য মোর অ্যাক্টিভিটিস the visitors undertake, the more satisfied they will be. আচ্ছা এখানে অ্যাক্টিভিটিস এর কথা বলছো। It has also been found that the visitors enjoy cultural activities most when they are interactive, such as visiting a marai, meeting guard। আচ্ছা এই যে এখানে বলছে যে কালচারাল অ্যাক্টিভিটিস, তারপরে যে মাওরি লাইফ, লার্ন অ্যাবাউট ট্রেডিশনাল মাওরি লাইফ, ঠিক আছে? তাহলে হ্যাঁ এটা কি হবে, এটা হবে ট্রু, কারণ লোকাল কালচার, ওই যে মাওরি ওরা তো লোকাল কালচারই, তাহলে ওরা পছন্দ করে, তাহলে এটা হবে ট্রু। তারপরটা দেখেন, ভিজিটর লাইক স্টেইং ইন স্মল হোটেলস, মানে ওরা কোথায় পছন্দ করে থাকতে, স্মল হোটেলসে থাকতে, রাদার দেন দ্য লার্জার ওয়ান। আচ্ছা দেখি এটার কথা কি বলে, এখানে আছে এই যে এখন ওই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ইন অ্যাডিশন ইট অ্যাপিয়ার্স দ্য ভিজিটর ক্রাউড। আচ্ছা এখানে বলছে, ইন অ্যাডিশন দ্য অ্যাপিয়ার্স অফ দ্য ভিজিটর নিউজিল্যান্ড ডোন্ট want to be one of the crowd and find activities that involve only few people more special and meaningful। মানে এখানে এখানে হোটেলের কথা কিছু বলে না, এখানে বলছে ওরা মানে চিল্লা চিল্লি পছন্দ করে না, ক্রাউড পছন্দ করে না, পছন্দ করে মানে এমন অ্যাক্টিভিটিস খুঁজে যেখানে স্পেশাল আর মিনিংফুল হয় যেই জিনিসগুলো। তাহলে এখানে তো এখন পর্যন্ত হোটেলের কথা আসি নাই। তাহলে এখানে দেখি, নিউজিল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি উইথ বিজনেস, ইট ইজ জেনারেলি the English speaking country, relatable transportation। এই যে এই লাইনটা পড়েন, বিকজ অফ দ্য লং হল ফ্লাইট, অনেক বড় ফ্লাইট নিয়ে আসে, মোস্ট ভিজিটর স্টে ফর লঙ্গার, লঙ্গার মানে বেশি দিন থাকে, and want to see much of the country as possible on it often seen in once in a lifetime visit। মানে এইখানে মানুষ অনেক লং জার্নি করে আসে, এর জন্য কি করে, একটু বেশি দিন থাকতে চায়, প্রায় 20 দিনের মতন, যেহেতু ওরা জীবনে একবারই আসবে, এই যে ওয়ান্স ইন এ লাইফ টাইম, হয়তো আর নাও আসতে পারে, এর জন্য ওরা বেশি দিন থেকে এই জায়গাটাকে এনজয় করতে চায়।
However, the underlying lessons apply anywhere. The effectiveness of strong brand strategy based on unique experiences and user-friendly website. আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই কথাটা কি কোথাও পাইছেন যে না, বড় হোটেলে ছোট হোটেলে থাকে, তাহলে এটা কি হবে? নট Not গিভেন। given. তাহলে এটা তো সবচেয়ে সোজা ছিল, এটা কেন বুঝলেন না? এর জন্যই তো আপু খুঁজেই লিখছি, পাই নাই। খুঁজে পাই নাই। এই যে খুঁজে না পেলে এটা নট গিভেন। আমরা তো শেষ পর্যন্ত পড়ে ফেলছি, আর তো কিছু নাই পড়ার মতো, তাহলে এটা নট গিভেন। আচ্ছা, লাস্টটা বলছে মেনি ভিজিটর ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট। ইট ইজ ট্রু। আনলাইকলি মানে হলো মানে সম্ভাবনা নাই, তাই না? মানে মোস্ট ভিজিটর ফিল ইট ইজ আনলাইকলি মানে এটা সম্ভাবনা নাই যে দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট। এই যে এই কথাটা এইখানে পড়ছি, দেখছেন? ওয়ান্স ইন এ লাইফ টাইম। ওরা এখানে এসে বেশি দিন থাকে, এই কারণে হয়তো জীবনে এই একবারই আসছে, আর নাও আসতে পারে। সো এটা কি হবে? ট্রু। আনলাইকলি, লাইকলি মানে কি যে আবার যাবে হতে এমন। পারে। হ্যাঁ হ্যাঁ, হবে বা হতে পারে। আর আনলাইকলি মানে না হওয়ার সম্ভাবনা বেশি। বলি না যে আই এম আনলাইকলি টু ভিজিট দ্যাট প্লেস अगेन, আমি হয়তো আর ওইখানে যাব না, মানে সম্ভাবনা কম, ওইটা বুঝাইছে। তাহলে এটা কি হবে? ট্রু। তো ইজি ছিল। আচ্ছা, আজকে আমরা শিখবো হলো গিয়ে আমরা শিখবো লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস শিখবো, ঠিক আছে? लिस्ट ऑफ हेडिंग्स क्या सही हो? আচ্ছা, এটা দিয়েই করি। লিস্ট অফ হেডিং সব সময় আমাদের প্যাসেজটা শুরু হওয়ার আগে থাকে। কেন থাকে? যেন বাম সাইডে যদি লিস্ট অফ হেডিংসটা থাকে, ডান সাইডে যেন আপনি মানে ডান সাইডের পেজ থেকে যেন পড়তে পারেন, বারবার পৃষ্ঠা উল্টাতে না হয় এবং বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এখন আমাদের লিস্ট অফ হেডিংস করার আগে সবার আগে নিয়ম হলো, আমরা এটা তো পড়বই, কিন্তু এর আগে আমাদের এই প্রশ্নগুলো একটু দেখে যাব, মানে আমাদের এই যে অপশনগুলো দিচ্ছে এটা একটু দেখে যাব, কারণ আমাদের এই অপশনগুলোর সাথে মিলাতে হবে, এটার মানে অর্থটা বুঝে যাব। এটা পড়েন সালমান ভাই, এটা পড়ে এটার অর্থ বলেন প্রথমটা। Evidence of innovative environment management practice. Evidence of innovative environment management practice মানে হচ্ছে ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসের হচ্ছে প্রমাণ সম্পর্কে বলছে। হ্যাঁ, আচ্ছা, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ইনোভেটিভ, ইনোভেটিভ মানে তো বুঝেন মানে ক্রিয়েটিভ কিছু, তাই জি, না? নতুন আবিষ্কার করা হয়েছে বা হ্যাঁ, এরকম। নতুন টাইপের কিছু, সেটা কি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট মানে প্রকৃতিকে ম্যানেজ করার জন্য নতুন কোন বিষয় আবিষ্কার করা হয়েছে বা নতুন কোন টেকনিক আবিষ্কার হয়েছে, সেটার প্রমাণ পাওয়া গেছে, তাই না? আচ্ছা, এখন মিরাজ ভাই দ্বিতীয়টার, আচ্ছা দ্বিতীয়টা আমি বলে দিই, তৃতীয়টা হলো গিয়ে মিরাজ ভাই বলবেন। an undisputed answer to a question about মুয়াই, মানে মুয়াইয়ের ব্যাপারে কিছু মানে যাচাই বাছাই ছাড়া কিছু অ্যান্সার পাওয়া গেছে, মানে সত্যিও না মিথ্যাও না, এই টাইপের আনডিসপুটেড অ্যান্সার। আচ্ছা, এটা বলেন মিরাজ ভাই, এটার অর্থ বলেন। The future of Moai status মানে মুয়াই status স্ট্যাটাস না, স্ট্যাটাস। status Moai স্ট্যাটাসের ভবিষ্যৎ সম্পর্কে একটা হ্যাঁ, আচ্ছা এটাও বলেন আপনি। the theory which support local belief মানে যে তত্ত্বটা লোকালদের বিশ্বাস সম্বন্ধে সাপোর্ট করে। আচ্ছা, লোকালদের বিশ্বাস বলতে কি, লোকাল বিলিফ বলতে এখানে বুঝাইছে যে আম, রূপ মানে রূপকথা বা যে আছে না যে লোককথা, আর কি, লোককথাকে সাপোর্ট করে, বুঝছেন? আচ্ছা, 5 নাম্বারটা আমি বলি, দ্য ফিউচার অফ ইস্টার আইল্যান্ড। একটা ছিল ফিউচার অফ মুয়াই স্ট্যাচু, একটা হলো ফিউচার অফ ইস্টার আইল্যান্ড। তারপরে এটা টু অপোজিং ভিউস অ্যাবাউট দ্য রাপানুই পিপল,
দুইটা বিপরীত কথা অ্যাবাউট কাদের ব্যাপারে, রাপানুই পিপলের ব্যাপারে দুইটা আলাদা ভিউ, মানে কিছু মানে একদিকে তাদের ভালো বলা হয়েছে, একদিক থেকে তাদের খারাপ বলা হয়েছে, অপোজিং ভিউস, এটাই তো বোঝায়। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্টস কন্ট্রোল, ডিস্ট্রাকশন অর্থ মানে ধ্বংস, আর ইনহ্যাবিটেন্টস মানে হলো এই যে আমরা মানুষ বা যেখানে অনেকজন বসবাস করে ওটাই তো ইনহ্যাবিটেন্টস। ইনহ্যাবিটেন্টস এর কন্ট্রোলের আউটসাইড কি, বাইরে, বাইরে চলে গেছে কি ডিস্ট্রাকশন, মানে ধ্বংস, এমন ধ্বংস হচ্ছে যেটা মানে ইনহ্যাবিটেন্টস এর কন্ট্রোলের বাইরে চলে গেছে। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্টস কন্ট্রোল, এটা 7 নাম্বার, 9 নাম্বার বলছে, সরি 8 নাম্বার বলছে হাউ দ্য স্ট্যাচুস মেড দ্য সিচুয়েশন ওর্স, মানে স্ট্যাচু গুলা কিভাবে অবস্থাকে আরো খারাপ করে ফেলছে। 9 নাম্বার বলছে ডিমিনিশিং ফুড রিসোর্স, ডিমিনিশিং মানেও ধ্বংস করা, কি ধ্বংস হচ্ছে, ফুড রিসোর্স। আচ্ছা, নরমালি আমরা এ থেকে শুরু করি, এটা একটু আমরা এখন বাদ দিই বি থেকে শুরু করি। আচ্ছা না, এ থেকেই করেন, দেখি কি বুঝেন। এখন এটা সলভ করার সিস্টেম হলো 2-2 মেথড বা 1-1 মেথড। 1-1 মেথড কি, আমরা প্রথম দিয়ে একটা লাইন পড়বো আর শেষের থেকে একটা লাইন পড়বো, তাতে আমাদের অ্যান্সার মোটামুটি পাওয়া যাওয়ার কথা। এখন যদি না পাই তাহলে আমাদের করতে হবে 2-2 মেথড, যে এখান থেকে 2টা লাইন পড়বো, লাস্ট থেকে 2টা লাইন পড়বো, তাহলে অ্যান্সার পাবো। এখন দেখেন অনেক সময় একটা প্যাসেজই আছে মনে হয় 5 লাইনের, এখন উপরের 2 লাইন পড়লেন, নিচের 2 লাইন পড়লেন, মাঝখানের একটা লাইন কি দোষ করছে ওরেও পড়েন। তাহলে আমরা কি করব, এই 1-1, 2-2 এইসব বাদ দিয়ে আমরা জাস্ট একবার পড়বো, আমাদের মাথায় থাকবে যে আমরা এটার একটা সামারি বের করবো 1 লাইন বা 2 লাইনে। তাহলে দেখেন এখানে কি বলছে, আমি একটু পড়ে যাই। স্টার আইল্যান্ড Rupa Nui, at it is known locally the home for several hundred ancient human statues, হিউম্যান স্ট্যাচু দিয়ে ভরা এই জায়গাটা স্টার আইল্যান্ডটা, দ্য মুয়াই, স্ট্যাচুগুলোর নাম দ্য মুয়াই। আফটার দ্য রিমোট প্যাসিফিক আইল্যান্ড ওয়াজ সেটেলড বাই দ্য পলিনেশিয়ানস ইট রিমেইনড আইসোলেটেড ফর সেঞ্চুরিজ। যখন প্যাসিফিক আইল্যান্ডটা ওই যে পলিনেশিয়ান দ্বারা সেটেল আপ হয়েছে, এরপর এই জায়গাটা একদম আইসোলেটেড হয়ে গেছে। অল দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ওয়েন্ট ইনটু দ্য মুয়াই, সাম অফ which are 10 meters tall and weight over 7,000 kilos. মুয়াইরা বর্ণনা দিচ্ছে যে কতখানি বড় ছোট। came from the island itself, এই আইল্যান্ড থেকেই এই মূর্তিগুলো এসেছিল। Yet when Dutch explorers landed in 1722, they made a stone age culture, মানে এই যে যখন এক্সপ্লোরাররা আসছে 1722 সালে, ওরা একটা স্টোন এজ কালচারের কথা পাইছে। এই স্টোন এজ কালচারটা কি আসলে, যে মুয়াইটা, ওই যে মুয়াইটা একটা স্ট্যাচু যেটা পাথরের তৈরি এবং অনেক ভারী, 7,000 কিলোর মতো, তো ওইটাকে ওরা স্টোন এজ কালচার হিসেবে বলছে। দ্য মুয়াই ওয়ার কার্ভড উইথ স্টোন টুলস, then transported for many kilometers without the use of animals or wheels to massive stone platforms. The identity of the Muay builders was in doubt until well into the 20th century. কিন্তু মানে এখানে বলছে যে ওটা কিভাবে বানানো হয়েছে, কিভাবে ট্রান্সপোর্ট করা হয়েছে, কিন্তু ওদেরকে কে বানাইছে এটা নিয়ে একটা ডাউট ছিল 20th সেঞ্চুরি পর্যন্ত। থর হেদ্রাইল দ্য নরওয়েন ethnographer and adventurer thought the statues had been created by pre-Inca people from Peru. এই লোকটা ভাবছে কি, মানে এটা কিন্তু তার থট একটা, তাই না, উনি এটা চিন্তা করে নিছে যে প্রি ইনকা পিপলরা এটা বানাইছে। তারপর বেস্ট সেলিং সুইচ অথর এরিক ভন ব্লাবলা, যাই হোক, বিলিভ দে ওয়ার বিল্ড বাই স্ট্যান্ডার্ড এক্সট্রা টেরোরিস্টিয়ালস। যাই হোক, উনি আবার ভাবছে অন্য লোকরা বানাইছে, মানে এরা বানাইছে। মডার্ন সায়েন্স, লিঙ্গুইস্টিক, archaeological and genetic evidence has definitely proved the Moai builders were Polynesians. কিন্তু এই যে মডার্ন সায়েন্স দিয়ে প্রমাণ হয়েছে কি যে এই বিল্ডাররা কারা ছিল, পলিনেশিয়ান, বাট নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস, মানে কারা বানাইছে তারা তো খুঁজে পাইছে, কিন্তু এত বড় বড় ভারী ভারী জিনিস কিভাবে মানে নাড়ানো হয়েছে বা কি, মানে অনেক কিলোমিটার বয়ে নেওয়া হয়েছে, যেখানে বলছিল না যে
ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স, মানে অনেক কিলোমিটার বই নিছে, কিন্তু কিভাবে নিছে সেটা এখনো জানে না। নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশন। Local folklore maintains that statue walked, while researchers have tended assume the ancestors dragged the statue somehow using ropes and logs. মানে লোকাল বিলিফ এটা হলো যে স্ট্যাচু নিজে নিজে হেঁটে গেছে, আর রিসার্চাররা বলে যে ওরা টেনে টেনে নিছে। এখানে পুরাটা কাকে নিয়ে আমরা বললাম বলেন তো, কোন জিনিস? Moai মুয়াই নিয়ে। statue. জি হ্যাঁ, মুম্বাই স্ট্যাচুটা নিয়ে পড়ছি। এখন আমরা জাস্ট মিলাবো কোনটার সাথে মিলে। প্রথমটা দেখেন, এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। এখানে কোনো এনভায়রনমেন্ট সম্পর্কিত কথা কি আমরা পাইছি? না। তাহলে এটা বাদ, আমরা এটা নিয়ে আর দ্বিতীয়বার চিন্তাই করব না, যেহেতু আমাদের ব্রেইন একবার বলছে যে এটা না। এটা দেখেন, an undisputed answer to the question about the why, এটা কি হতে পারে? জি, এটা হইতে পারে। হ্যাঁ, তাহলে হ্যাঁ এটাই হওয়ার কথা, কারণ এই যে মুয়াইয়ের ব্যাপারে অনেক কিছু বলছে। ফিউচার কি বলছে? মুয়াই স্ট্যাচুর ফিউচার নিয়ে কিছু বলছে এখানে? না না। থিওরি দ্যাট সাপোর্টস লোকাল বিলিফ, না লোকাল বিলিফ যে সাপোর্ট করে, মানে এই কোন লোকাল বিলিফের মানে বিষয়টা যে সাপোর্ট করে, এরকম সাপোর্টের কথা কিছু বলে না। একটা লোকাল বিলিফের কথা বলা হয়েছে কিন্তু কোনো প্রমাণ নাই, ঠিক আছে, সাপোর্ট কিন্তু করে না, তাহলে এটাও বাদ। ফিউচার অফ ইস্টার আইল্যান্ড, ইস্টার আইল্যান্ড নিয়ে তো তেমন কিছু বলেই নাই। রাপানুই পিপল নিয়ে কিছু বলে নাই। ডিস্ট্রাকশন আউটসাইড ইনহাবিটেন্ট কন্ট্রোলস, না এখানে ডিস্ট্রাকশনের কথা কিছু বলে নাই। হাউ দ্য স্ট্যাচুস মেড দ্য সিচুয়েশন ওর্স, এখানে স্ট্যাচুর কথা বলছে যে মোয়াই স্ট্যাচু, কিন্তু ওরা সিচুয়েশন ওর্স করছে কিনা এরকম কিছু পাইছেন? না না। ডিমিনিশন ফুড রিসোর্স, ফুড রিসোর্সের কথাই না, তাহলে আমরা এখানে ধরে রাখতে পারি কি এটা কি হবে? আচ্ছা, 2 টু। আচ্ছা আচ্ছা, এখন পরেরটা হলো গিয়ে সালমান ভাই পড়বেন, এটার অ্যান্সারটা আপনি খুঁজে বের করবেন। এটার সবগুলো পড়ে বুঝতে হবে যে আসলে কথাটা কি বুঝাইতে চাইছে। জোরে জোরেই পড়েন, জি আপু। আমরাও শুনি। When the European arrived, Rapa Nui was Rapa Nui. Rapa Nui was a glassland with only a few scrawny trees in the 1970s and 1980s. Though researchers found pollen preserved in lake sediments, which prove that islands that have been covered in lush farm forest for thousands of years. এখানে এই যে একটা ট্রি নিয়ে বলা হয়েছে আর কি আপু, ওই রিসার্চাররা হচ্ছে ফাউন্ড পোলেন প্রিজার্ভ ইন লেক সেডিমেন্ট হুইচ প্রুভ দ্যাট আইসল্যান্ড হ্যাড বিন কভার্ড ইন লুশ পার্ম ফরেস্ট ফর থাউজেন্ড অফ ইয়ার। এই লুশ পার্ম ফরেস্টটা আসলে থাউজেন্ড অফ ইয়ার, এটা আসলে এই ধরনের ট্রি দ্য কাভার্ড আছে আর কি। অনলি আফটার দ্য পলিনেশিয়ান অ্যারাইভড ডিড দোজ ফরেস্ট ডিসঅ্যাপিয়ার। যখন হচ্ছে পলিনেশিয়ানরা হচ্ছে আসছে তখন এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে এই ফরেস্টটা। US scientist Zard Diamond believed that Rapa Nui people descend of Polynesian settler. Descend মানে তো নিম্নগামী করে না এরকম? ডিসেন্ডেন্ট না, ডিসেন্ডেন্টস মানে হলো গিয়ে পূর্বপুরুষ। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি বলছে? বিলিভ দ্যাট রূপা নই পিপল ডেসেন্ডেন্ট অফ পলিনেশিয়ান সেটেলার। ও আচ্ছা, রূপা নইরা হচ্ছে পলিনেশিয়ান সেটেলারদের পূর্বপুরুষ। আচ্ছা। হ্যাঁ, রেক ব্রেক দেয়ার ওন এনভায়রনমেন্ট। ব্রেক মানে কি বলে না, অনেকে দেখবেন ইংলিশ মুভিতে বলে ব্রেক। ও মাই গড।
ক্লিয়ার দ্য ফরেস্ট ফর ফায়ারউড অ্যান্ড ফার্মিং, মানে ফার্মিং এর জন্য তারা এটাকে একদম কেটে ফেলছে বা আগুন লাগাই দিছে। হ্যাঁ, হ্যাঁ। জি, গাছ জন্মায় নাই, জি, বন হয় নাই। জি, জি, পতন হওয়া। ফরেস্ট নিয়ে মূলত ইয়া বলা হয়েছে যে এনভায়রনমেন্ট। ওদের নিজের বসবাসের জন্য আরকি, সারভাইভ করার জন্য। কিন্তু এটা আল্টিমেটলি ওদের উপরেই বেশি ইমপ্যাক্ট ফেলছে। জি, এইটাই হবে আপু মনে হয়। কারণ কারণ ওরা এমন ভাবে ধ্বংস করছে যেটা ওরা আর কন্ট্রোলই করতে পারে না। এটা আসলে মানুষ নি না।
না। আমাদের কমিটির আরেকটা তুমি কি পঁচিশের না? ওকে।
ক্লাসটা শেষ করি। আলাল ভাইয়ের সাথে কথা হয়েছে?
না। জি আপু। আর আপু স্পিকিং হচ্ছে ওই যে 15 থেকে 20 পর্যন্ত ছিল, ওইটা কি পরের পাঁচটা দেখবো? জি আপু। ওকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।